আজকের পর্বটা যারা পুরোটা শুনবেন তারা নিজেরাই আক্ষেপ করবেন এবং তারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে একটা ভোটের কতটা দাম রয়েছে। আপনাদের যদি আমি প্রশ্ন করি, আচ্ছা বলুন তো, যে এই সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ঘটনা কি? আপনারা বলবেন চুরি, দুর্নীতি, আরজিকর কাণ্ড, এটাই। আপনাদের যদি আমি জিজ্ঞাসা করি যে গত এক বছরে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ঘটনা কি, আপনারা বলবেন আরজিকর, চুরি, দুর্নীতি, রেশন দুর্নীতি এবং সন্দেশখালির ঘটনা। আপনাদের যদি বলি 2 বছরে পশ্চিমবঙ্গের সবথেকে বড় খবর কি, আপনারা বলবেন যেগুলো বললাম সেগুলো তো রয়েছেই। এছাড়া আপনারা বলবেন বালু মল্লিকের গ্রেপ্তারি, অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি, এই প্রসঙ্গগুলো বলবেন। আপনাদের যদি তারও 1 বছর আগে এগিয়ে নিয়ে যায়, আপনারা বলবেন যে ওই সময় নির্বাচন ছিল পশ্চিমবঙ্গের, সে সময় প্রচুর মানুষ খুন হয়েছিলেন রাজনীতি করতে গিয়ে, অনেক মানুষ ঘরছাড়া হয়েছিলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মারপিট হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু দেখে চুপচাপ বসেছিল এবং এছাড়াও অনেক নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল। এছাড়াও যদি আপনাদের বলি, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল থেকে আপনাদের সব থেকে বড় ঘটনা কি, দেখবেন সেগুলো যদি বলি আপনারা বলবেন এই পার্ক স্ট্রিট, কামদুনি, রেশনের চাল চুরি, ত্রিপল চুরি, কয়লা চুরি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই এর তলব, তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বদের গ্রেপ্তার। এছাড়া আপনারা আর একটা খবর দেখাতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর সেটা একেবারেই একটা বড় খবর হিসাবে আপনাদের সামনে এসেছে। এবং যদি আপনারা জিজ্ঞেস করেন দাদা এসব তো পুরনো খবর, আজকের খবর বলুন, তাহলে যেটা আপনাদের বলতে হয় সেটা হচ্ছে, আপনারা খবর পেয়েছেন কিনা জানি না, একটা দুর্দান্ত খবর যে এসএসকেমে প্রসূতির পেট কাটতে গিয়ে ভাঙলো মরচে ধরা কাঁচি, ডাক্তার বললেন এই প্রথম নয়। কি ঘটেছে একটু ব্যাখ্যা করে দিই আপনাদের সামনে। না, গতকাল এসএসকেএম এর একজন সরকারি চিকিৎসক যার নাম রশ্মি চট্টোপাধ্যায়, তিনি একটা অপারেশন করছিলেন। সেই অস্ত্রোপচারের সময় রোগীর ভাবুন পেট কাটতে গিয়ে কাঁচিটাই ভেঙে গেল। কেন? না, কাঁচিটা ছিল মরচে ধরা কাঁচি। এবং ওই ডাক্তার রশ্মি চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে এটাই প্রথম, এমনটা ভাববেন না, এর আগেও এসএসকেএম হাসপাতালে অস্ত্রোপচারের সময় ছুরি কাঁচি ভেঙে যাওয়ার ঘটনা প্রচুর হয়েছে এবং তিনি এ নিয়ে অপারেশনের দায়িত্বে থাকা সিস্টার ইনচার্জকেও মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। এই ঘটনাটি 22 অক্টোবরের ঘটনা। একজন প্রসূতি, তার সিজার অপারেশন হচ্ছিল, অর্থাৎ পেট কেটে বাচ্চা বের করানোর যে অপারেশন, সেই অপারেশনের সময় পেট কাটতে গিয়ে কাঁচিটাই ভেঙে যায়। তাই আপনাদের বলছি যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে এসেছেন, দয়া করে এগুলো মাথায় রাখবেন। ভোট দিয়েছেন তো কি হয়েছে, অপারেশন করতে গিয়ে যদি ধরুন কাঁচি ভেঙে একটা টুকরো আপনার পেটের মধ্যেই চলে গেল, কিংবা অপারেশন টেবিল থেকে আর জ্ঞানই ফিরলো না, অথবা রক্তমাখা তুলো ব্যবহার করে আপনার শরীরের মধ্যে কোনো ভয়ানক জীবাণুকে ঢুকিয়ে দেওয়া হলো, এই ধরনের ঘটনার জন্য প্রস্তুতি থাকবেন। নিশ্চিতভাবে এদৎ সত্ত্বেও যদি মনে হয় জীবন তো একটাই, সে তো একদিন মরতেই হবে, তাহলে আর ভয় কিসের? তাহলে এই রকম যদি মানসিকতা থাকে, নিশ্চিতভাবে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতেই পারেন। দেখুন এই মুহূর্তে গোটা রাজ্য উত্তাল, বিশেষ করে যেটা বললাম আরজিকর ঘটনাকে নিয়ে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে। চিকিৎসকরা 17 দিন টানা অনশন চালানোর পরেও যদি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল এরকম হয় এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এত কিছু দেখার পরেও যদি মনে করেন যে এইসব নিয়ে বেশি কথা বলার প্রয়োজন নেই, তাহলে বুঝতেই পারছেন আমাদের ভবিষ্যৎ ঠিক কোন দিকে যেতে চলেছে। তবে বারবার যে কথা বলি, আমি সরকারকে একা দোষ দিই না, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা তাদের দলের বিরুদ্ধে নিশ্চিতভাবে কিছু রিগিং এর অভিযোগ প্রত্যেকবারই আসে, কিন্তু এদৎ সত্ত্বেও কিছু মানুষ, আমার আপনার মতো অনেক মানুষ তো লাইনে দাঁড়িয়ে কষ্ট করে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিই। এত কিছু দেখার পরেও, এত কিছু খবর শোনার পরেও এই আবার আগামী নির্বাচন রয়েছে, আবার তো তৃণমূল কংগ্রেসকে ভোটটা আমরা কেউ না কেউ দেবো। তাই সেই কারণে দুঃখ করবেন না, শুধু এগুলোকে মানতে শিখুন। অপারেশন করতে গিয়ে যদি জ্ঞান না ফেরে তাহলেও দুঃখ পাওয়ার কিছু নেই, পরিবার পরিজনদের বলে দিতেই পারেন, কিংবা পেটের মধ্যে যদি কাঁচি ভেঙে পড়ে থাকে তাহলেও দুঃখ পাবেন না। যাই হোক, এবার আপনাদের দ্বিতীয় একটা অধ্যায় দেখাবো। এ তো গেল পশ্চিমবঙ্গের পর্ব। ওই যে প্রথমে শুরু করলাম যে গত 1 বছর থেকে বিগত 11 বছর পর্যন্ত চিত্রটা একই, অর্থাৎ সেই একই কথা আমাদের বলতে হচ্ছে এবং গোটা মিডিয়া চ্যানেলের টকশোতের টপিক হচ্ছে একটা। কিন্তু আজকে যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা জানেন গুজরাট, যে গুজরাট নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিভিন্ন রকম কথা বলেন যে বিজেপি শাসিত অঞ্চল, আপনাদের যদি বলি, আচ্ছা খেয়াল করেছেন যে গুজরাটের টিভির টকশো এই মুহূর্তে কি হচ্ছে? সেখানে কিন্তু দুর্নীতির টকশো হচ্ছে না, সেখানকার রাজ্যবাসীরা একটা এই মুহূর্তে বিরাট খবরে মেতেছেন। সেই খবরটা আপনাদের দেব, যেটা আপনাদের শোনাটা প্রয়োজন। একটা ভোটের কতটা শক্তি তার প্রমাণ পাবেন এই বাকি অর্ধের খবরটা আপনারা শুনলে। খবরটা কি?
না একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে ভারত ও স্পেনের মধ্যে। C-295 এয়ারক্রাফট সামরিক ব্যবহারের জন্য এই বিমান চুক্তিতে স্পেনের সঙ্গে ভারতের একটা ঐতিহাসিক চুক্তি স্থাপন হয়েছে। স্পেনের সংস্থা এয়ারবাস এবং ভারতের সংস্থা টাটা, এরা দুজনা মিলে ঐক্যবদ্ধভাবে এই সামরিক বিমান তৈরি করবে গুজরাটে। গতদিনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিনি ভারতে এসেছিলেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে একই সঙ্গে উদ্বোধন করেন ওই প্রকল্পের। ঘটনাটা কি না, ঘটনাটা আপনাদের একটু বুঝিয়ে বলি। 2021 সালে 56টি C-295 সামরিক বিমানের জন্য স্পেনের কোম্পানি এয়ারবাসের সঙ্গে প্রায় 22,000 কোটি টাকার চুক্তি হয়েছিল নয়াদিল্লির। সেই মতো স্পেন থেকে 16টি বিমান আমদানিও করা হয়েছিল, যেগুলো ইতিমধ্যেই ভারতের সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়। এবং এই 56টির মধ্যে 16টি এসে যাবার পর স্থির করা হয় বাকি যে 40টি বিমানের বরাত দেওয়া হয়েছে সেগুলো স্পেনে তৈরি না করে স্পেনের সহযোগিতায় ভারতের মাটিতেই তৈরি করা হবে ওই 40টি C-295 বিমান। দেখুন, ভারতও প্রচুর যুদ্ধ বিমান তৈরি করে, তেজসের মতো যুদ্ধ বিমান, সেগুলো অন্যান্য দেশও কেনে ভারত থেকে। কিন্তু এই যে C-295 এই বিমানের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? না, এই বিমানগুলো আকারে ছোট এবং যে সমস্ত অঞ্চলে বড় বিমান অবতরণ করতে পারে না সেই সমস্ত জায়গায় খুব সহজেই নামতে পারে C-295 এই বিমানগুলি। অর্থাৎ যে সমস্ত জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা রয়েছে, সেটা পাকিস্তান বলুন কিংবা চীন বলুন বা বাংলাদেশ বলুন, সেই সমস্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখাগুলির পাশে কিন্তু এই ধরনের বিমান ওঠানামার একটা বিরাট সুবিধা হবে সামরিক বাহিনীর জন্য। এবং শুধু তাই নয়, একসঙ্গে 71 জন সেনা, প্রয়োজনীয় অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সহ 50 জন প্যারাট্রুপার কমান্ডোকে নিয়ে পাড়ি দিতে পারে এই C-295 বিমান, যেটা একেবারে ছোট রানওয়ের মধ্যে কিন্তু ওঠানামা করতে পারে। এটাই তার বৈশিষ্ট্য। এবার এই বিমানটি 56টি কেনার জন্য প্রথমে ইচ্ছা প্রকাশ করেছিল 2021 সালে ভারতবর্ষ। তার মধ্যে ইতিমধ্যেই 16টি বিমান চলে এসেছে, যেটা স্পেনে তৈরি হয়েছিল। এবং শুধু তাই নয়, বাকি যে 40টি রয়েছে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের মাটিতে, অর্থাৎ গুজরাটে একটা নতুন কারখানা তৈরি করা হচ্ছে। সেই কারখানার মধ্যেই স্পেনের কোম্পানি এয়ারবাস আর ভারতীয় কোম্পানি টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড TASL, এরা দুজন মিলেই কিন্তু কাজ করে ভারতে এই যুদ্ধ বিমান তৈরি করবে। 2024 সালে কাজ শুরু হলেও প্রথম দফায় 2026 সালেই C-295 বিমান উৎপাদন হবে ভদোদরার একটি প্ল্যান্ট থেকে। এবং এই যে পুরো প্রকল্পটির যিনি কারিগর তিনি আজ আমাদের মধ্যে নেই, তিনি হচ্ছেন রতন টাটা। 2012 সাল থেকেই এই স্বপ্ন দেখতে শুরু করেন রতন টাটা। তদানীন্তন টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটা কিন্তু স্পেনীয় কোম্পানি এয়ারবাসের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য যাবতীয় তিনি উদ্যোগী হয়েছিলেন। এবং তার যে স্বপ্ন 2012 সালে যে বীজটা তিনি বপন করেছিলেন, আজকে সেটা মহীরুহ হিসেবে প্রস্ফুটিত হয়েছে। 2026 সালেই প্রথম গাড়িটি উৎপাদন হবে গুজরাট থেকে। এবং ইতিমধ্যেই টাটা গ্রুপের 200 ইঞ্জিনিয়ার ইতিমধ্যে স্পেনে চলে গিয়েছেন প্রয়োজনীয় প্রশিক্ষণ নেওয়ার জন্য। এবং সেই প্রশিক্ষণ কমপ্লিট করার পর তারা ভারতে এসে এই 40টি বিমান তৈরি করার কাজে হাত লাগাবেন। ও হঠাৎ করে মনে পড়ে গেল যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও তো স্পেনে গিয়েছিলেন। তিনিও স্পেনে শিল্প আনতে গিয়ে একেবারে সকালে গিয়ে স্পেনের রাস্তায় ছোটাছুটি করলেন। এরপরে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একের পর এক স্পেনের বড় বড় ক্লাবে ঘুরে বেড়ালেন। তারপরে কুণাল ঘোষরা সেখান থেকে ঘোষণা করলেন কত শত শিল্প আসবে, তার কত শত টাকার পরিমাণও জানালেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে উড়িয়ে নিয়ে গিয়ে সেখান থেকে বলা হলো যে শালবনীতে নাকি একটা বিরাট শিল্প কারখানা তৈরি করতে চলেছেন তিনি, প্রচুর কর্মসংস্থান হবে। সেই স্পেনের মাটিতেই কিন্তু ছিল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার পছন্দের কিছু সাংবাদিকদের সঙ্গে নিয়ে, পছন্দের কিছু রাজনৈতিকবিদদের সঙ্গে নিয়ে বেশ কিছুদিন দাপিয়ে বেড়ালেন স্পেনের বুকে এবং প্রচুর শিল্পের ঘোষণা করা হলো। সেও তো বোধহয় বছর 3-4 পার হয়ে গেল। কিন্তু বন্ধুরা, কি হলো একটু বলতে পারবেন? আপনাদের কাছে কি কারুর কাছে তথ্য রয়েছে যে ওই সময় কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়রা যা যা ঘোষণা করেছিলেন একটিও হয়েছে, একটিও বাস্তবায়িত হয়েছে? আর এইভাবেই দিনের পর দিন আমাদেরকে প্রতারণা করা হচ্ছে। আমাদের পয়সায় আমাদের রাজ্য প্রশাসনরা ঘুরে বেড়াচ্ছেন, যেখানে ইচ্ছা চলে যাচ্ছেন।
অথচ একটা প্রতিশ্রুতি পালন করছেন না, শুধুমাত্র ওই লক্ষ্মীর ভান্ডার গোছের কিছু প্রতিশ্রুতি ছাড়া। আর এটা নিয়েই পশ্চিমবঙ্গের মানুষ এত গদগদ যে বছরের পর বছর, নির্বাচনের পর নির্বাচন এই প্রশাসনকেই জয়যুক্ত করে আসছে। আর আপনাদের সামনেই নিদর্শন দেখালাম, সেই স্পেন থেকেই শিল্প আসছে এবং গুজরাটে শিল্প আসছে। নরেন্দ্র মোদীকে স্পেনের রাস্তায় গিয়ে জগিং করতে হয়নি, কিংবা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো এই ধরনের সাজানো কাউকে শিল্পপতি নিয়ে গিয়ে বলতে হয়নি যে এরা শিল্প করবে। তা সত্ত্বেও দেখুন, কোনো প্রচার ছাড়াই সেখানে শিল্প চলে এসেছে। এই পরিবর্তনটা দেখুন, এটা যতদিন না পশ্চিমবঙ্গবাসী বুঝতে শিখবে ততদিন পর্যন্ত ওই অপারেশনের টেবিলে ভাঙা কাঁচই জুটবে। আপনারা জানেন যে এই গুজরাটের সানন্দে চলে গিয়েছিল রতন টাটার স্বপ্নের প্রকল্প ন্যানো। পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা তার আন্দোলনের জেরে সেই স্বপ্নের প্রকল্প সেটা চলে গিয়েছিল গুজরাটের সানন্দে। এবং তারপরে দেখুন একের পর এক বড় শিল্প গুজরাটে আসছে। সেই কম্প্যারিজন না আপনারা শুনবেন এবিপি আনন্দের ঘন্টাখানেক সঙ্গে সুমনে সুমনকে করতে, না শুনবেন অন্য কোনো মিডিয়া চ্যানেল সেটা একটা কনস্ট্রাকটিভ কম্পেয়ার করে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে গুজরাটে কি কি শিল্প হয়েছে, কতটা উন্নতি হয়েছে, আর পশ্চিমবঙ্গের কতটা উন্নতি হয়েছে। গুজরাটের একটা সাধারণ মানুষ এই মুহূর্তে কত টাকা ইনকাম করে, আর পশ্চিমবঙ্গের একটা সাধারণ মানুষ কত টাকা ইনকাম করে। এই ধরনের যদি একটা কম্পারেটিভ স্টাডি আমরা করতে পারতাম, বা আমাদের এই সমস্ত মিডিয়া টকশো যারা প্রত্যেক দিন স্টুডিওর মধ্যে একজন বিজেপির প্রতিনিধি, একজন তৃণমূলের প্রতিনিধি, একজন সিপিএম এবং কংগ্রেসের প্রতিনিধি নিয়ে এসে কার্যত একটা ঝগড়া বাঁধিয়ে দেন, তারা যদি এই ধরনের কনস্ট্রাকটিভ আলোচনা করতেন তাহলে অন্তত তফাৎটা বুঝতে পারতাম আমরা সকলেই একটা ভোটের কি প্রভাব রয়েছে। मेरे मित्र पेड्रो सांचेज जी के उनकी पहली भारत की यात्रा है। भारत और स्पेन के बीच कल्चरल कनेक्ट का अपना महत्व है। मुझे बहुत खुशी है कि भारत में दीपावली के त्योहार के समय मुझे आपका स्वागत करने का अवसर मिल रहा है। आपकी इस यात्रा से हमारे संबंधों में एक नई ऊर्जा और उत्साह का संचार हुआ है। हम भारत और स्पेन की पार्टनरशिप को नई दिशा दे रहे हैं। हम C295 ट्रांसपोर्ट एयरक्राफ्ट के प्रोडक्शन की फैक्ट्री का शुभारंभ कर रहे हैं। ये फैक्ट्री भारत स्पेन संबंधों को मजबूती देने के साथ ही मेक इन इंडिया, मेक फॉर द वर्ल्ड इस मिशन को भी सशक्त करने वाली है। Prime Minister Modi, this is also the triumph of your vision. Your vision to turn India into an industrial powerhouse and a magnet for investment and business-to-business collaboration. किसी भी पॉसिबिलिटी को प्रॉस्पेरिटी में बदलने के लिए राइट प्लान और राइट पार्टनरशिप जरूरी है। भारत का डिफेंस सेक्टर का कायाकल्प राइट प्लान और राइट पार्टनरशिप का उदाहरण है। हमारी साझेदारी सदियों पुरानी है। लोकतंत्र और रूल ऑफ लॉ जैसी वैल्यूज में साझा विश्वास हम दोनों को जोड़ता है। मुझे विश्वास है कि आज की हमारी वार्ता हमारी साझेदारी को और अधिक डायनेमिक और बहुमुखी बनाने में योगदान देगी। আপনি যদি একটা সঠিক ভোট সেটা সঠিক জায়গায় দিতে পারেন, তার ফল কি হয়, সেটা কতটা ভালো হতে পারে আর সেটা কতটা খারাপ হতে পারে, এই দুটোই কিন্তু আমাদের দেশের মধ্যেই ঘটে চলেছে। এটা আমি বলছি না যে আপনি বিজেপিকে ভোট দিলেই একেবারে সোনার সংসার হয়ে যাবে, সে কথা মোটেই বলছি না। তার কারণ কর্ণাটকে সেখানে বিজেপি সরকার নেই, অথচ ব্যাঙ্গালোর সেখানে কতটা উন্নত শহর একবার ভেবে দেখবেন। তাই অন্যান্য রাজ্যগুলিতে তারা নিশ্চিতভাবে নির্বাচনের সময় রাজনীতি করেন, কিন্তু বাকি দিকগুলো না সাধারণ মানুষের কথা ভেবে উন্নয়নটা চালিয়ে যান, যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করার প্রয়োজন বোধ করতে হয় না। কেন প্রয়োজন বোধ করতে হয় না? তার কারণ তিনি খুব ভালো করে জানেন যে এই সমস্ত শিল্প টিল্প এনে পশ্চিমবঙ্গের মানুষকে যতটা না কনভিন্স করা যাবে, 500 টাকার বদলে 1000 টাকা দিয়ে দিলে
কিংবা 1000 টাকার বদলে 1500 টাকা দিয়ে দিলে তাতে অনেক বেশি কনভিন্স করানো যাবে। এবং এছাড়াও যদি চুরি দুর্নীতির লাইসেন্সটা একবার দিয়ে দেওয়া যায়, তাহলে বছরের পর বছর কোনো উন্নতি না করে, কোনো শিল্প না এনে, একেবারে ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে ডকে পাঠিয়ে কিংবা সরকারি হাসপাতালগুলোকে একেবারে মৃত্যুকুণ্ড তৈরি করে সেখানেও টিকে থাকা যায় বছরের পর বছর। আপনি ভারতের আরও একটা রাজ্য দেখান যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের মতো এত চুরি দুর্নীতি হয়েছে, আপনি একটা রাজ্য দেখান। কেন দেখাতে পারবেন না জানেন? তার কারণ ওই সমস্ত রাজ্যগুলোতে সকলেই তারা জানেন যে যদি এর সিকিভাগ চুরি দুর্নীতিও হয় না, তাহলে মানুষ সরকার পরিবর্তন করে দেবে। সমস্ত রাজনৈতিক দলগুলো জানেন বলেই কিন্তু সেখানে এত ব্লেটেন্টলি এই ধরনের চুরি দুর্নীতি করার সাহস পান না রাজনৈতিক দলগুলি। অথচ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে একেবারে চরম দুর্নীতির পরেও যতবার নির্বাচন হচ্ছে রমরমিয়ে তৃণমূল কংগ্রেস জিতছে, এটা তো বটেই, সিটের পর সিট বাড়তেও থাকছে। এই যে ধরুন স্বাস্থ্য পরিকাঠামোয় কি বেহাল অবস্থা আপনারা দেখছেন, কখনো যে তুলো ব্যবহার করছে সেগুলো ইউজ করা তুলো, তার মধ্যে রক্ত লেগে আছে, তা দিয়েই আপনার ট্রিটমেন্ট করা হচ্ছে। কখনো আবার দেখতে পাচ্ছেন আপনাকে যখন অজ্ঞান করা হয়েছে, আপনার যখন অপারেশন করা হচ্ছে, আপনার বাড়ির লোক টেনশনে রয়েছে, তখন ডাক্তাররা এমন কাঁচি দিয়ে অপারেশন করছে সেই কাঁচি পর্যন্ত ভেঙে যাচ্ছে। আর এইসব দেখার পরেও পশ্চিমবঙ্গের মানুষের টনক নড়ছে? কিছু অংশের টনক দেখুন। আজকে যারা তৃণমূল কংগ্রেসের এই সমস্ত ঘটনা দেখে মুখ ফিরিয়ে নিয়েছেন, তারা যে এই সম্প্রতি মুখ ফিরেছেন এমনটা নয়। তারা, আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যারা তৃণমূল কংগ্রেসের এই প্রশাসনের বিরুদ্ধে বিতৃষ্ণ, তারা হয়তো 5 বছর 10 বছর ধরেই কিন্তু আস্থা হারিয়েছেন। নতুন করে যে আস্থা হারিয়েছেন এমন সংখ্যা নয়, কিন্তু দেখবেন এত কিছু ঘটনার পরেও নতুন করে অনেকেই তৃণমূল কংগ্রেসের ওপর বিতৃষ্ণা জন্মাচ্ছে, এমন সংখ্যাটা কি ঘটছে? যদি ঘটতো তাহলে নিশ্চিতভাবে তার পরিণাম আমরা লোকসভা নির্বাচনে তো দেখতে পেতাম কমপক্ষে, সেটা দেখতে পাইনি। যাই হোক, কি বলবেন বন্ধুরা, আপনাদের একটা ভোটের কতটা জোর আজকে বোঝানোর চেষ্টা করলাম। এবার বাকিটা আপনাদের। দুটো রাজ্যের চিত্র আপনাদের সামনে রাখলাম। একটা রাজ্য থেকে শিল্প তাড়ানো হয়েছিল, আর একটা রাজ্যে সেই শিল্প স্থাপন হয়েছিল। শুধু তাই নয়, গাড়ি থেকে এখন প্লেনের মতো এবং সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হবে যে প্লেন, শুধু তাই নয়, এই সমস্ত প্লেন অন্যান্য দেশকে নাকি বিক্রিও করা হবে, অর্থাৎ রপ্তানিও করা হবে। কাজে এই রকম দুটো স্টেটের সঙ্গে তুলনা করে আপনাদের যদি মনে হয় না এই দুটো কম্পারিজনের মধ্যে পশ্চিমবঙ্গই বেটার, যেখানে অপারেশন করতে গিয়ে কাঁচি ভেঙে যাচ্ছে, আপনাদের যদি মনে হয় এটা বেটার, একেবারেই সকাল সকাল লাইনে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দেবেন এবং আরো 10 জনকে কনভিন্স করিয়ে ভোট দেবেন। আর যদি মনে হয় না, বোধহয় এটা ঠিক হচ্ছে না, কোথাও গিয়ে একটা সময় অন্তত আমাদের সন্তানদের কথা ভেবে পরিবর্তনটা করা দরকার, সেটা যাকেই হোক, আপনি সিপিএমকে আনুন, আপনি কংগ্রেসকে আনুন, আপনি নির্দলকে আনুন, আপনি তৃতীয় কাউকে আনুন, বিজেপিকে আনুন, যাকে পছন্দ আনুন, কিন্তু তৃণমূলকে সরানো দরকার। সেটাও যদি মনে করেন আপনাদের করা দরকার, সেই মতোই আমাদের কাজ করতে হবে। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামতের প্রতীক্ষায় থাকলাম। আপনাদের মতামত লিখে জানাবেন আজকের পর্বে।